এগুলো হচ্ছে কাঁকড়া দেখতে পাচ্ছেন, আর চিংড়ি মাছের সাথে সাথে এখানে কাঁকড়াও রয়েছে। দোয়াইতে পারমু, বাঁধতে পারমু, ছাড়তে পারমু, সব দিকে পারমু। নদীর ওপারের চর মুজিবনগরের খেয়াটি একটু আগেই চরবাসীদের নিয়ে ফিরেছেন এপারের চরপেশন উপজেলার বকশী লঞ্চ ঘাটে। আর এভাবেই চরবাসীরা প্রতিদিন এই খেয়া পারাপারের মাধ্যমে এপার ওপার হয়ে থাকে। দেরি না করে আমরাও এখন যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরব চরের সৌন্দর্য এবং সেখানকার মানুষের জীবনযাপন। একে একে মাছ এবং যাত্রী সহকারে সকল মালামাল ট্রলারে ওঠানোর পর আমরা ছুটছি সেই চরের উদ্দেশ্যে। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন বড় ভাই শরীফ এবং সুমন ভাই। তাদের দুজনকে নিয়েই ঘুরব চর অঞ্চলে। যাওয়ার সময় জেলেদের নদীতে জাল দিয়ে মাছ ধরা, শীতকালে নীরব নদীতে ছোট ছোট ঢেউ, এই সবকিছু মিলিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। তবে আমাদের কাছে ভালো লাগলেও চরবাসীদের কাছে এই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রকম। সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় কাজের জন্য তাদের প্রায় যেতে হয় এই ট্রলারের মাধ্যমে উপারের বড় বাজারে। তাই তো শীতকালের ঠান্ডা আবহাওয়া, গরমে উত্তাল নদী পাড়ি দিয়ে এভাবে যাওয়া আসাটা তাদের কাছে সম্পূর্ণ সংগ্রামী। নদী পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি চর মুজিবনগরে, আর এটাই হচ্ছে সেখানকার লঞ্চ ঘাট। যদিও এখানে কোনো টার্মিনাল নেই, তাই তো এই নদীর পাড়েই সরাসরি ঘাট করানো হয়ে থাকে ট্রলার এবং লঞ্চগুলোকে। এবার দেরি না করে আমরা এবং ট্রলারের সকল যাত্রী সহকারে নামার পরে চলে যাব যে যার গন্তব্যে। সত্যি এই জার্নিটা ছিল অন্যরকম। একটু আগেই আমি মুজিবনগর ঘাটে নেমেছি, আর আমাকে রিসিভ করার জন্য এখানকার ভাই জাকির ভাই চলে আসছে। খুবই ভালো লাগলো, সে আসলো, আর এটাই একটা ভালোবাসা। তো ভাইকে নিয়ে তার থেকে তথ্য জেনে আমরা এখন আরো ভিতরে প্রবেশ করব গ্রামবাসীদের জীবনযাপন তুলে ধরার জন্য। সাথেই থাকুন। ঘাটে আসার পরে দেখতে পেলাম চর থেকে হাঁস নিয়ে যাচ্ছেন লোকজন। আসলে চরের হাঁসগুলো অন্যান্য বাজারের তুলনায় খুবই কম দামে পাওয়া যায়। হাঁস কোথা থেকে আনছেন? ভাই আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, হ্যাঁ গিফট করছে 6টা হাঁস আমাকে 3 বন্ধু। ও, 3 জনকে 6টা হাঁস গিফট করছে? 6টা হাঁস গিফট। বাহ, চরের মানুষ তো খুবই অতিথি আপ্যায়নশীল। মানসিকতা ভালো, মনসিকতা ভালো না? এই চরের নাম কি বলেন তো? মুজিবনগর ইউনিয়ন। মুজিবনগর ইউনিয়ন, ধন্যবাদ। এখানে আসার পর কর্মীজনের আরো বেশ কিছু ফলোয়াররা যুক্ত হয়েছে আমার সাথে, আর তাদেরকে নিয়েই ঘুরবো তাদের এই চরাঞ্চলের পথে প্রান্তরে। ছোট ছোট খালগুলোতে এভাবেই লোকজন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে থাকে, আর তাদের মাছ ধরাও দেখাবো আপনাদেরকে। দেখবো কি মাছ ওঠে তার জালে। মাছ পেয়েছো? কই দেখি। এই তো, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে কাঁকড়া দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছের সাথে সাথে এখানে কাঁকড়াও রয়েছে। এই কাঁকড়াগুলো কিন্তু অনেক স্বাদ হয়ে থাকে। নাও, হাতে নাও। দেখতে পাচ্ছেন জাল মারা দেখালাম, আর জাল থেকে এই কাঁকড়া এবং হচ্ছে চিংড়ি মাছ উঠে থাকে, আর সেগুলো কিন্তু খুব মজা করে রান্না করে খাওয়া যায়। বিশেষ করে কাঁকড়া আমার অনেক পছন্দ। তোমারও পছন্দ? তাই তুমি খাও কাঁকড়া? ওকে ওকে, ঠিক আছে। বন্ধুরা, গ্রামের পথে প্রান্তরে হাঁটলে অনেক কিছুই দেখা যায়। দেখুন, আমার সামনেই বিশাল জায়গা জুড়ে চাষ করা হয়েছে শশা গাছ, আর এখানে কি পরিমাণ শশা হয়ে থাকে সেটা হয়তো আপনাদের ভালো করেই জানা আছে। কি নিয়ে যাচ্ছে এগুলো? ও আচ্ছা, চাল কুমড়া। কোথা থেকে আনছো? খামার থেকে আনছো? চরের মানুষ কৃষিকাজের সাথে খুব ভালোভাবেই যুক্ত। দেখুন, আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে তরমুজের ক্ষেত। তবে বর্তমানে যেখানে এই সময় সবাই তরমুজের চারা লাগাচ্ছে, আর সে সময়কালই এই চরে তরমুজের গাছ হয়ে তরমুজে হয়ে গিয়েছে। সত্যি চরের মানুষ কৃষিকাজের দিক দিয়ে অনেক আগানো। আমি এখন রয়েছি তরমুজের ক্ষেতে, আর যেখানে তরমুজ এখন মানুষ লাগাচ্ছে ছোট ছোট গাছ, আর সেখানে এই জমিতে বিশাল বিশাল তরমুজ। সত্যি এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়। যদিও তারা খুবই আগে তরমুজটা চাষ করা শুরু করছে, এই জন্য তাদের ক্ষেতে আজকে এত বড় বড় তরমুজ চলে আসছে। আর বলতে গেলে এখন কোথাও এরকম বড় তরমুজ পাবেন না। বন্ধুরা, একটু আগে আপনারা দেখেছেন তরমুজ গাছে তরমুজ হয়েছে, আর তার পাশের জমিতেই সবেমাত্র তরমুজের চারা লাগানোর জন্য জমিকে উপযোগী করা হচ্ছে। আসলে যেই তরমুজগুলো আমরা দেখেছিলাম ওগুলো আগাম চাষ করা হয়েছে, আর সেজন্য এত তাড়াতাড়ি ফল চলে আসছে। তবে সব জায়গাতে এখনো তরমুজ আসেনি, মাত্র লাগানো হচ্ছে।
তরমুজের ঝাড় করতে কতদিন লাগে? 4-5 দিন লাগে। এই জমিতে আপনারা কজন কাজ করতেছেন? 11 জন। এই 11 জন মিলে ঝাড় করতে 14-15 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আর প্রতি বছর হচ্ছে কোন মাসে তরমুজ করা হয়? অগ্রহায়ণ মাস থেকে করা হয় তরমুজ। গ্রামে আপনার শসাগুলা আমরা খেতে থেকে ছিঁড়ে এখন বর্তমানে খাচ্ছি, অনেক ভালোই লাগতেছে। আচ্ছা, এই ফিল শুধু গ্রামেই পাওয়া যায়, শহরে পাওয়া যাবে না? হ্যাঁ, এই আমার হাতেও কিন্তু একটা আছে, যদিও একটু পরে আমিও শুরু করব। শীতের শুরুতে ডিসেম্বরের মধ্য পর্যায়ে এভাবেই গ্রামে গ্রামে ধান কাটার উৎসব চলে আসে। দেখুন, গ্রামের মানুষ এখনো কিন্তু হাত দিয়েই ধান কাটছে, আর এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। যদিও বর্তমানে বেশিরভাগ জায়গায় মেশিনের মাধ্যমে ধান কেটে থাকে, আর সেজন্য হাত দিয়ে ধান কাটার এই মানুষগুলোরও কদর কমে যাচ্ছে। কোন সময় থেকে কাজ করতেছেন? সকাল থেকেই? সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে কাজ করতেছেন। এর মধ্যে কি কোনো বিরতি নিছেন, খাওয়া দাওয়া করছেন? সকালকার 10টা বাজে সকালকার খানা খাইছি, তারপর আমরা কিছু বিশ্রাম নিয়েছি, তারপর আমরা আবার কাজ করা দিচ্ছি, আবার 1টা বাজে কিছু পানি টানি খাই, আবার এখন আবার কাজ করা দিচ্ছেন। দুপুরে গা গোসল দিয়ে ভাত খাইব, তারপর আমরা আবার পূজা টানা তুলি। আচ্ছা, দুপুরে এখনো খাওয়া দাওয়া করেন আপনারা? সব মিলে আপনাদেরকে হচ্ছে প্রতিদিন কত টাকা দেওয়া হয়? আমগো বেতন হয়েছে 600 টাকা। এই যে মেশিনের মাধ্যমে ধান কাটতেছে, সেক্ষেত্রে আপনাদের তো অনেক ক্ষতি হয়ে যাইতেছে। এখন আগে যেমন আপনারা ধান কাটতেন ওইরকম ভাবে এখন আর কাজ হয় না মেশিনের কারণে। আচ্ছা আচ্ছা। ভোরবেলা থেকে ধান কাটা শুরু হওয়ার পর সারাদিনে 2বার বিরতি পেয়ে থাকেন এই মানুষগুলো। আসলে এভাবেই মাত্র 600 টাকার বিনিময়ে কাজ করে কোন রকম নিজেদের সংসার চালাচ্ছেন লোকজন। ধান কাটার পর এভাবেই মাথায় করে বাড়ি নিয়ে আসার পর নিজেরাই লেগে পড়েন মাড়াইয়ের কাজে। দেখুন, পায়ের মাধ্যমে চলছে এই মেশিনটি, পা দিয়ে চাপ দিলেই ঘুরতে থাকে এটার চাকা, আর সেই সাথে ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে নাড়া থেকে। সত্যি এই পদ্ধতিটা দারুণ ছিল। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি চর মুজিবনগরের বাংলা বাজারে। আর এই বাজারটি এই চরের মধ্যে মোটামুটি বড় সড়ো রয়েছে। নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র মানুষ এখানেই পেয়ে থাকে, আর সেজন্য বিকেলবেলা অনেক জাঁকজমক থাকে এই বাজারটি। এই চরে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যাওয়ার জন্য সবসময় বাইকে চলে থাকে। আসলে বেশ কিছু কাঁচা রাস্তার কারণে এখানে বাইক ছাড়া অন্য কোনো গাড়ি চলে না। চর মুজিবনগরের এই বাংলা বাজারটি মোটামুটি বড়সড় ছিল। বিশেষ করে এখানকার মানুষ বেশিরভাগ কৃষিকাজ এবং মাছ ধরার সাথে যুক্ত থাকার কারণে বিকেলবেলা ছাড়া বাজার বেশ একটা জাঁকজমক হয় না। মুজিবনগর পড়েছে ভোলা জেলার মধ্যে, আর তার অপর পাশেই রয়েছে চর বিশ্বাস, যেটি পড়েছে পটুয়াখালী জেলার মধ্যে, আর এটার একটি বর্ডার রয়েছে এখানে। আমরা এখন সেই বর্ডার পাড়ি দিয়ে চলে যাব পটুয়াখালী জেলার চর বিশ্বাসের দিকে। আর সেখানে গেলেই দেখতে পারবেন কি পরিমাণ ধান যেয়ে থাকে এই চর বিশ্বাস থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে ভোলা জেলা এবং হচ্ছে পটুয়াখালী জেলার একটা বর্ডার, যেখানে এই পাশে রয়েছে ইটের সোলিং আর এই পাশে হচ্ছে কাঁচা রাস্তা। যদিও ভোলা পটুয়াখালী ভাই ভাই আমরা হচ্ছে এখন একসাথেই রয়েছি। দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি ভোলাতে, আবার এখন চলে গেছি পটুয়াখালীতে। এখন যদি আমাকে কেউ ফোন দেয় যে তুমি কোথায় আছো, আমি বলবো পটুয়াখালীর মধ্যে আছি। আর এখন যদি কেউ ফোন দেয় তাহলে বলবো যে আমি রয়েছি ভোলার মধ্যে। যাই হোক, এই জায়গাটা হচ্ছে চর মুজিবনগরে অবস্থিত, যেখানে কপালপাড়া ইউনিয়ন আর হচ্ছে মুজিবনগর ইউনিয়নটা এখানেই ভাগ হয়েছে, কপালপাড়া পটুয়াখালীতে আর হচ্ছে মুজিবনগর ভোলার মধ্যে। সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা হঠাৎ করে দেখতে পেলাম মহিষের পাল, আর এখানে প্রায় 250-র মতো মহিষ রয়েছে। সত্যি এত মহিষ আমি একসাথে কখনো দেখিনি। তবে এখন কিন্তু আমরা আর ভোলায় নেই, এখন রয়েছি পটুয়াখালীতে, আর সেখানকারই কপালপাড়া ইউনিয়নেরই দৃশ্য এটি। এই জায়গায় কত মহিষ রয়েছে? এখানে মহিষ আছে ধরুন যে 2 থেকে 250। 2 থেকে 250 মহিষ রয়েছে। আচ্ছা, এগুলো আপনারা কজনে দেখাশোনা করেন? এখানে আমরা মানুষ আছে 3 জন। 3 জনে মিলে এটা দেখাশোনা করে থাকে। এই মহিষে কি এলাকার কোনো ক্ষতি করে? না, কোনো ক্ষতি করে না। কোনো ক্ষতি করে না। আচ্ছা, আজকে কত বছর ধরে আপনি এই কাজে আছেন? আমার বয়স এই মহিষা। এই ছোটকাল থেকে আপনি একালে এতটুকাল থেকে লেদাকাল থেকে ধরতে গেল মহিষা। মহিষ রাখা না? আচ্ছা, এই মহিষের সবকিছু আপনারা বুঝেন? হ্যাঁ, মহিষ আপনি কোনটা কি করতে কইবেন না কইতে পারমু। সব কইতে পারবেন না? দোয়াইতে পারমু, বানতে পারমু, ছাড়তে পারমু, সব দিকে পারমু, সবকিছুই পারবেন। আর এটা এখন ওই মহিষটা বিয়েছে না, পরশু দিয়ে 4 দিন হয় বিয়েছে, আজকের দিন লইয়া ওরা ধরছি একলা, করছি একলা, সম্পূর্ণ জিনিস একলা করছি। সবকিছুই আপনি করছেন?
বন্ধুরা, এটাই চরবিশ্বাসের সেই স্থান যেখান থেকে ধান চলে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে। শুনেছি এখান থেকে নাকি টুঙ্গিপাড়াতেও ধান যেয়ে থাকে। তাহলে ভেবে দেখুন কত দূরে যেয়ে থাকে আমাদের ভোলা পটুয়াখালীর ধানগুলো। এই ধানটা টলার ভরছে, এইটা যাবে খেউ ভরা, খেপুপাড়া। এইটা যাবে বানির ফেরা গেছে, খেউ ভরা যাবে কালকে কলা শিবে গেছে, এর আগের দিন হেঁটে গেছে টেকেরার, এর পরের দিনটা গেছে মানে টুঙ্গি ফেরা। ও আচ্ছা, টুঙ্গিপাড়াও হচ্ছে এখান থেকে ধান যেয়ে থাকে। আচ্ছা, এই চরবিশ্বাসের এটা কি ঘাট বলা হয়? চরবিশ্বাসের একটা নমস্কার পূর্বদার ভাঙ্গুলির পার। ভাঙ্গুলির পাড়। এই ভাঙ্গুলির পাড় থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ধান, এখানে শত শত বস্তা রয়েছে দেখতে পাচ্ছেন। এই ধানগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখানকার এই জায়গাগুলো খুবই সুন্দর। বিশেষ করে ঈদ বা যে কোনো উৎসবের ছুটিতে এই এলাকার লোকজন এখানে ঘুরতেও এসে থাকে। সত্যি দারুণ একটা জায়গা ছিল চরবিশ্বাসের এই ভাঙ্গুলির পাড়। এবার সেখান থেকে সরাসরি চলে এসেছি বাংলাবাজারের লঞ্চ ঘাটে, আর ফিরতে হবে নিজ গন্তব্যে। বন্ধুরা, অনেকদিন পর আরো একটি চরের ভিডিও দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। আর চরবাসীদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।